10 দিনের সফরে লন্ডন গেলেন বিএনপির মহাসচিব। দলীয় অনুষ্ঠানে পাশাপাশি সাক্ষাৎ করবেন তারেক রহমানের সঙ্গে। সংস্কার, নির্বাচন সহ আলোচনা হবে নানা বিষয়ে। প্রস্তুত আর্থিক খাতে অনিয়ম, দুর্নীতির শ্বেতপত্র। উঠে এলো নাজুক অর্থনীতির পেছনের কারণ। থাকছে জ্বালানি খাতে লুটপাটের চিত্র। কাল তুলে দেওয়া হবে ডক্টর ইউনূসের হাতে। এবং আকাশপথে টিকিট বাণিজ্য সিন্ডিকেটের জাল, বিদেশগামী ফ্লাইটে বেড়েছে 20,000 টাকা। ভোগান্তিতে ওমরা যাত্রীরা। মনিটরিং টিম গঠনের পরামর্শ বিশেষজ্ঞের। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। জুলাই আগস্ট গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতে আরও 1 থেকে 2টি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার আবেদন করবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। প্রধান বিচারপতির অনুমোদনের পর হাইকোর্টের পুরাতন 2টি ভবনে এরই মধ্যে শুরু হয়েছে সংস্কার কাজ। প্রসিকিউশন বলছে, সংস্কার কাজ শেষ হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে সরকারের কাছে আবেদন করবে তারা। আফজাল হোসেনের রিপোর্ট। বিচারের জন্য প্রস্তুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন। এর ঠিক পেছনের 2টি ভবনেও চলছে সংস্কারের তোড়জোড়। জরাজীর্ণ, ব্যবহার অনুপযোগী ভবনটিকে দৃষ্টিনন্দন করতে দিনরাত কাজ করছেন গণপূর্তের নির্মাণ শ্রমিকরা। 2 থেকে 3 মাসের মধ্যে শেষ হবে সংস্কার কাজ। এর মধ্যে একটি ভবনে 1 থেকে 2টি এজলাস তৈরির কথা ভাবছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আরেকটি ভবন প্রস্তুত করা হচ্ছে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অফিস হিসেবে। প্রথম ভবনটি ইতিমধ্যে সংস্কার সম্পন্ন করে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ভবনটির সংস্কার কাজ প্রায় শেষ। আর বাকি যে 2টি ভবন আমাদের পেছনে দেখতে পাচ্ছেন, এই 2টি ভবন এতটাই জরাজীর্ণ হয়ে গিয়েছিল যে এটি সংস্কারের বেশ কিছুদিন সময় লাগবে ওনারা বলেছেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, জুলাই আগস্টের গণহত্যার মামলার চাপ সামলাতে এবং দ্রুত বিচার নিশ্চিতে এই পরিকল্পনা তাদের। মামলার সংখ্যা যখন অনেক বেড়ে যাবে তখন একটি ট্রাইব্যুনালে মাধ্যমে এটিকে নিষ্পত্তি করা বা দ্রুত নিষ্পত্তি করাটা কঠিন হবে। তো তখন আমরা দেখেছি এই ভবনে আরও 1টি বা 2টি এজলাস বসানো সম্ভব। তো সেজন্য আমরা এজলাসের জন্যই প্রস্তুত করার জন্য বলে দিয়েছি, এজলাস প্রস্তুত হয়ে যাক, তারপরে আমরা বিবেচনা করব। যদি মামলার সংখ্যা বাড়বে এবং বাড়াটাই স্বাভাবিক, তখন আমরা এখানে আরেকটি ট্রাইব্যুনাল স্থাপনের জন্য আবেদন জানাই। সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 8:20 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সরাসরি ঢাকা ত্যাগ করেন তিনি। জানা গেছে, এই সফরে বিএনপির বিভিন্ন দলীয় কর্মসূচির পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের অগ্রগতি, আগামী নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবার কথা রয়েছে বিএনপির 2 শীর্ষ নেতার। সফর শেষে 11ই ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপির মহাসচিবের। ধর্মের নামে দেশে যে ঘটনা ঘটছে তা গভীরভাবে খতিয়ে দেখার পরামর্শ দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের পরে যে সরকার হবে তা হবে জাতীয় সরকার। তারেক রহমান সাহেব বলেছেন পরিষ্কার করে, আগামী দিনে নির্বাচনের পরে যেই সরকার হবে সেটা হবে জাতীয় সরকার। এটা হবে জাতীয় সরকার এবং সেই জাতীয় সরকার এই 31 দফা সেই জাতীয় সরকার বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এবং এটা আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ, ওয়াদাবদ্ধ, এই কাজটা আমরা করতে যাব আগামী দিনে। কাল প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হবে অর্থনীতির শ্বেতপত্র। 102 দিনের মাথায় উন্মোচিত হতে চলা এই শ্বেতপত্রে দুর্নীতিবাজ ধরতে নয়, বরং অনিয়ম দুর্নীতির পথ বন্ধে করণীয়, সেই সঙ্গে তুলে ধরা হয়েছে বর্তমান অর্থনীতির ক্ষত। অর্থনীতিবিদরা বলছেন, চিহ্নিত সমস্যার সমাধান করতে না পারলে কোনো শ্বেতপত্রের সুফল মিলবে না। উচ্চ মূল্য শ্রমে মন্দাভাবকে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা এখন পর্যন্ত সামাল দেওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে ইনফ্লেশনটা। মূল্যস্ফীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি আর হচ্ছে ব্যবসা বাণিজ্যে গতি আনা এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ বলে মনে করছি। এমন অবস্থায় রোববার প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হচ্ছে দেশের কালো অর্থনীতির শ্বেতপত্র, যেখানে থাকবে কেন এমন নাজুক পরিস্থিতিতে দেশের অর্থনীতি আর সেখান থেকে উত্তরণের উপায় কি। অর্থনীতির কারেন্ট সিচুয়েশনটা কি, কোথায় কি সমস্যাগুলো ছিল, রিফর্মগুলো কেন হলো না, কারণটা কি, তার একটা বেঞ্চমার্ক এখানে আলোচনা করা হয়েছে। ঠিক
কি থাকছে শ্বেতপত্রে? তিনি এমন প্রশ্ন এড়িয়ে গেলেও শুরু থেকেই ধারণা দিয়েছেন কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। 29 আগস্ট কমিটির প্রথম বৈঠক শেষে জানান, তারা কোনো দুর্নীতি ধরবেন না, দুর্নীতির মাত্রা মূল্যায়ন করবেন। এটা কোনো গোপনীয় দলিল না, এটা স্বচ্ছতার অনুশীলন। এটা দুর্নীতি ধরার কমিটি না। দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কি সেটা বলবে। বিভিন্ন বৈঠক শেষে জানানো হয়েছে, বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে হাসিনা সরকারের আমলে জ্বালানি খাতে যত চুক্তি হয়েছে সেখানে কোনো অনিয়ম হয়েছে কিনা। আলোচনা হয়েছে অর্থ সম্পদ পাচার ও তা ফিরিয়ে আনার ব্যাপারে। শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে সরকারি 24 প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, ভুল তথ্যে সাজানো হয়েছে বিগত সরকারের উন্নয়ন দর্শন। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান জানান, বৈষম্য দূরীকরণ ও সংস্কারের বিষয়ে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাই কমিটির কাজ। সরকারের উচ্চ পর্যায়ের 85 জন কর্মকর্তা শ্বেতপত্র কমিটিকে জানিয়েছেন, হাসিনা সরকারের আমলে রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র, অর্থনীতি। প্রশাসন সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে জিম্মি অবস্থার ভিতরে ছিল। থাকছে জ্বালানি খাতের লুটপাটের চিত্র। দুর্নীতির পাহাড়ের থেকে যদি জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি, তাহলে আর কিসের বিপ্লব হল? অর্থনীতিবিদরা বলছেন, শ্বেতপত্রে তুলে ধরা সমস্যা সমাধান করাই হবে সরকারের সাফল্য। অর্থনীতিতে গত 15 বছরে যে ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষতের গভীরতা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এর আগেও যখন সমস্যা চিহ্নিত করা হয়েছিল, তখন কিন্তু ওই সমস্যাগুলোকে নিয়ে সিনসিয়ারলি কাজ করা হয় না। একটি জায়গায় হয়তো আমরা আরেকটু দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই, সেটা হচ্ছে এই যে যারা টাকা লোপাট করেছেন, বিভিন্ন আর্থিক অনিয়ম করেছেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গেল 28 আগস্ট শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠনের পর 94 দিনের মাথায় উন্মোচিত হচ্ছে অর্থনীতির শ্বেতপত্র। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। হিমালয়ে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়। তাপমাত্রা পারদ 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ঘন কুয়াশায় ম্লান ভোরের সূর্য। বেলা করার সঙ্গে সঙ্গে কুয়াশা কমলেও শীতের প্রকোপ কমেনি। সন্ধ্যার পর থেকে পরদিন ভোর পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে। গত 5 দিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা এখানে। আজ সকাল 9টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এবার বাণিজ্যের খবর। এবার আকাশপথের টিকিট বাণিজ্যেও সিন্ডিকেটের জাল। 15 দিনের ব্যবধানে বিদেশগামী ফ্লাইটের প্রতি টিকিটের দাম বেড়েছে 5 থেকে 20,000 টাকা। যাত্রীরা বলছেন, অন্য দেশ থেকে অপেক্ষাকৃত কমে টিকিট মিললেও দেশে তা অধরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আকাশপথ যেখানে রয়েছে নানা সীমাবদ্ধতা, বিশেষ করে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে, তাই আগেভাগেই টিকিটিং ঝামেলা মিটিয়ে ফেলেন বেশিরভাগ যাত্রী। তবুও ভুতুড়ে সংকট সৃষ্টি হয় টিকিটের, বাড়ে দাম। অভিযোগ রয়েছে একটি চক্রের কারণেই দেশ থেকে টিকিট কাটতে হয় প্রায় দ্বিগুণ দামে। প্রবাস টিকিট কাটলে দেখা গেছে 40-42 হাজার টাকার ভিতরে আমরা হাফ ডাউন টিকিট কাটতে পারি, কিন্তু বাংলাদেশ থেকে আমরা সিঙ্গেল একটি টিকিট কাটতে ভাই আমাদের 50,000, 55,000, 70,000 টাকা পুঁজি নেই। আমরা যখন দুবাইতে কেটে আসি 1200 দিরহাম আর কয় টাকা হয়? প্রায় 30,000 টাকা। আপনি দেশের দিয়ে কাটলে 60-65,000 টাকা লাগে। শুধু এই দেশেই সমস্যা, ইন্ডিয়া এই সমস্যা নাই, নেপালের সমস্যা নাই, পাকিস্তানের সমস্যা নাই। এজেন্সির সংশ্লিষ্টদের মত, চলতি মৌসুমে ভোগান্তি চরমে ওমরা টিকিট নিয়ে। এয়ারলাইন্সগুলোর সহায়তায় গ্রুপ টিকিট বুকিংয়ের কালোবাজারিতে বিনিয়োগ করে রাঘব বোয়ালরা। এতে কৃত্রিম সংকট তৈরি করে সৌদি আরব সহ পর্যটন সংশ্লিষ্ট অনেক দেশে যেতে প্রতি টিকিটে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে 20,000 টাকা পর্যন্ত। নভেম্বরের শুরু থেকেই দেখতে পাচ্ছি যে ডিসেম্বর মাসে টিকিটের দাম এটা অ্যাবনর্মালভাবে বেড়ে গেছে। প্রায় আপনার টিকিট প্রতি 20,000 টাকা বেড়ে গেছে। অনেক টিকিট আসলে ব্লক থাকার কারণে আমরা সিস্টেমে সিট পাচ্ছি না। তো এটা আমরা এই সরকারের কাছে আসলে আশা করি নাই। তবে বরাবরের মতোই ভ্রমণ মৌসুমে অতিরিক্ত যাত্রীর চাহিদার দোহাই দিচ্ছে এয়ারলাইন্সগুলো। রেগুলার প্যাসেঞ্জারের সাথে সাথে এডিশনাল বেশ কিছু প্যাসেঞ্জার অলরেডি মার্কেটে চলে আসছে এই উইন্টারকে টার্গেট করে। এখানে আসলে ডিমান্ড এবং সাপ্লাই এখানে বড় ফ্যাক্টর তো থাকবেই। যারা আগে প্ল্যান করবে তারা লো ফেয়ার পাওয়ার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা বলছেন, পণ্য বাজারের মতোই এখাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণে কাজ করতে হবে সরকারকেই। গভর্নমেন্ট ইচ্ছা করলে এটা আমাদের বিমান মন্ত্রণালয় তারা এই বিষয়টাকে খুব স্ট্রংলি সার্ভিলেন্স করতে পারে, কারণ টিকেটিং এবং এজেন্টের এই সিস্টেমটা পুরোটাই অটোমেটেড।
তাহলে গভর্নমেন্ট ইচ্ছা করলে এখানে একটা সার্ভেলেন্সের মাধ্যমে এই অটোমেশনটা আসলে কারা এই কাজটা করতেছে এবং কারা এই কাজটা এখানে সিন্ডিকেশনের সাথে জড়িত সেই বিষয়টা ইজিলি বের করে। বাংলাদেশ থেকে বিশ্বের 52টি রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে 35টি এয়ারলাইন্স। বছরে প্রায় 85 থেকে 90 লাখ দেশি বিদেশি যাত্রী বহন করে এসব সংস্থা। সরকার পরিবর্তনের পরে কিছুটা নিয়ন্ত্রণে গিয়েছিল সিন্ডিকেট, আবারও একইভাবে সক্রিয় হয়েছে সেই আগের সিন্ডিকেট। আগামীতে কবে নাগাদ এই জটিলতা থেকে মুক্ত হবে দেশ এবং আকাশ পথের এই যাতায়াত ব্যবস্থা, সে প্রশ্নই প্রবাসী ও সাধারণ যাত্রীদের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পর আবারও খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি দান বাক্স। চলছে গণনার কাজ। সকালে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে দান বাক্স থেকে পাওয়া 29 বস্তা টাকা নেওয়া হয় মসজিদের দ্বিতীয় তলায়। সেখানে গণনার কাজ করছেন শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী। সাধারণত 3 মাস পর পর মসজিদের দান বাক্স খোলা হয়, কিন্তু এবার নানা কারণে তা 1 মাস পিছিয়ে যায়। সবশেষ 14 আগস্ট 7 কোটি 22 লাখ এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 10 দিনের সফরে লন্ডন গেলেন বিএনপির মহাসচিব। দলীয় অনুষ্ঠানের পাশাপাশি সাক্ষাৎ করবেন তারেক রহমানের সঙ্গে। সংস্কার, নির্বাচন সহ আলোচনা হবে নানা বিষয়ে। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।